ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙ্গালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটি তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বোঝা গেল, রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। স্বাগত জানাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পে। আজকে উপস্থাপিত হবে এর নবম পর্ব। শুরুতেই থাকছে মূল পাঠ, আলোচনা, শব্দার্থ ও টিকা এবং সবশেষে সৃজনশীল প্রশ্ন। আমরা সূচনায় যে পংক্তিগুলো আওড়াইছিলাম সেগুলো ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের আজকের পর্বে কিছু অংশ। শব্দের কারুকাজে, শিল্পের লালিত্যে যিনি সমাজের নানা দৃশ্যপট অঙ্কন করতে সুদক্ষ শিল্পীর ভূমিকায় ছিলেন, যিনি শব্দচিত্র অঙ্কনে ছিলেন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, নৈপুণ্যের এক অপার প্রতিভা জন্ম ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো তাহলে শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের আজকের পর্বে। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। লেখক তার গল্পের আজকের এ পর্যায়ের সূচনায় যা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যে অভাগী, আমরা ইতিপূর্বে অভাগীর পরিচয় পেয়েছি, যে এই অভাগী জন্মের পরেই তার মাকে হারিয়েছে, আর জন্মের পরপর মাতৃবিয়োগের কারণে তার পিতা রাগ করে তার নাম রেখেছিল অভাগী। সেই অভাগী বা দুর্ভাগী যাই হোক, তার সারা জীবনেও এই দুর্ভাগ্য তা থেকে আর সরে যায়নি। তার বিয়ে হয়েছিল রসিক বাঘ নামের এক ব্যক্তির সাথে, কিন্তু সেই ব্যক্তিটাও তার ঔরসজাত কাঙ্গালি নামের পুত্র সন্তানটি জন্মের পরপরই তার স্ত্রীকে পরিত্যাগ করে অন্যত্র চলে যায় এবং অন্যত্র আরেক বিয়ে করে নতুন সংসার করে নতুন স্ত্রীকে নিয়ে বাকি জীবন পার করে। আর এদিকে অনাথ পিতা থেকেও যার ছিল না সেই কাঙ্গালি একমাত্র পুত্র সন্তানকে বুকে ধরে তার জীবন জীবিকা কিংবা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই অভাগী সারাটা জীবন শুধু কষ্টই করে গেল। তার অভাগী নামের দুর্ভাগ্য তাকে কখনো মুক্তি দিল না। সেই অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্তি হইতে চলিল। আজকে অসুস্থ হয়ে সে তার যে জীবনের এই ভাঙ্গা গোড়া অশান্তি, কষ্ট, বেদনা, ব্যর্থতা তার যেন শেষ হতে চলল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্যভাবে। লেখক এখানে বলেছেন যে দুলে সম্প্রদায়ে, অর্থাৎ ডুলি বা পালকি বাহক সম্প্রদায়ের একজন হিসাবে, সেই সামাজিক এবং ধর্মীয়ভাবে নিম্ন পর্যায়ের হিসাবে গণ্য একটি শ্রেণীতে জন্ম অত্যন্ত অমর্যাদার শিকার হয়ে এরা বেড়ে উঠে বেঁচে থাকার কসরত করে। খুব বেশি বয়স হয়নি অভাগীর, অনেক কষ্টে সৃষ্টে 30টা বছর পার করলো। আর সে আর কয়েকদিন আগেই সেই ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর মৃত্যু পরবর্তী তাকে যে শ্মশানে দাহ করা হয়েছিল, সেখান থেকেই তার ভেতরে জেগেছে যে তার মুখেও তার একমাত্র পুত্র কাঙ্গালি মৃত্যু হলে আগুন তুলে দেবে, আর তার সেই কল্পনার বোনা জাল, অর্থাৎ সেই ঠাকুর গিন্নি যেভাবে রথে চড়ে স্বর্গ গিয়েছে, এই অভাগীর বিশ্বাস অনুসারে এই অভাগীর কপালেও সেই ধরনের স্বর্গে যাত্রা করবে রথে চড়ে। এইখানে যে ব্যবস্থাটা, তার এত বড় উচ্চাভিলাষ নেই, স্বপ্ন নেই, এত বেশি কিছু চাওয়া পাওয়ার নেই। এখন সে স্বর্গে যেতে পারলেই যেন বাঁচে। আসলে ক্ষুদ্রকায় মানুষেরা সমাজে এত বড় স্বপ্ন দেখতেও ভয় পায়, কিংবা তত দূর পর্যন্ত তার চিন্তা কাজ করে না। এই জন্য যে তার 30টা বছর পার হয়নি, লেখক বলছেন তার জীবনও শেষ হতে চলেছে খুবই সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। সেই গ্রামে কোনো কবিরাজ ছিল না। আমাদের ভাবতে হবে লেখক যখন লিখছেন সেটা 70-80 বছর আগের ব্যাপার স্যাপার, অথবা শতবর্ষ আগেও হতে পারে, কারণ লেখকের আবির্ভাবই ঘটেছিল শতবর্ষ আগে। তো এই
গল্পটা সেই প্রায় 150 বা 100 বছর আগে লিখে থাকলে সেই সময়কার সমাজচিত্র কেমন ছিল, সমাজে ইচ্ছে করলেই চিকিৎসক মিলতো না এখনকার মতো, চিকিৎসা বা থাকলেও হয়তো বা এরকমভাবে সেই চিকিৎসার ব্যয়ভার বহনের মতো সামর্থ্যই কাঙ্গালির মা অভাগীর থাকার কথা নয়। কাঙ্গালি গিয়া কান্নাকাটি করিল, কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে 1 টাকা প্রণামী দিল। সেই দূরের গ্রামে গেল কাঙ্গালি তার এই অসুস্থ মাকে বাঁচাবার জন্য, তার ঘরের থেকে ঘটিটা নিয়ে গেল মায়ের অগোচরেই, নিয়ে সেইটা কোনো দোকানে বন্ধক দিয়ে 1 টাকা নিয়ে সেটা সেই কবিরাজকে 1 টাকা ফি দিল। তিনি আসিলেন না, কিন্তু এই ফির বদলে আসলেন তো নাই, কারণ কাঙ্গালি একেবারেই অনাথ টাইপের একটা কিশোর বালক, খুব প্রাচুর্যের ভেতরে সে বড় হয়নি কিংবা কোনো অভিজাত পরিবারের কেউ নয়, কাজে তার কথাকে এতটা গুরুত্ব কেনই বা দিবে এরা। গোটা 4 বড়ি দিলেন, বড়ি ট্যাবলেট দিলেন, সেই ভেষজ ট্যাবলেট, ভেষজ বড়ি, তাহার কত কি আয়োজন, খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস। কাঙ্গালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? এখানে এই যে বড়ি দিয়েছে সেইগুলো মধু, এই খল এক জাতীয় উপাদান, আর তুলসী পাতার রস, এগুলো মিশিয়ে খেতে হবে। হাত পাতিয়া বড়ি কয়খানি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনুনে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব, বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। বিস্ময়কর ব্যাপার, যেই ছেলে সেই ঘটিটা বন্ধক দিয়ে কয়েকটা ভেষজ বড়ি আনলো, মা এর প্রতি কোনো ভক্তি প্রদর্শন করলো না। দেখা যাচ্ছে যে এখানে অত্যন্ত নিম্ন পর্যায়ে অশিক্ষা কুশিক্ষায় বড় হলে, অভাব দারিদ্র্যে বড় হলে মানুষের এই জ্ঞান বিবেক বুদ্ধি সচেতনতাও তেমন থাকে না, একেবারে ভূতা প্রকৃতির থাকে, যেটা আমরা এখানে অভাগীর স্বর্গের অভাগী চরিত্রের মাধ্যমে দেখতে পাই। ছেলে এত কষ্ট করে সেই দূরের গ্রাম থেকে কবিরাজের কাছ থেকে ভেষজ বড়ি নিয়ে এলো, আর মা কী করলেন, সেটা চুলার ভেতরে ফেলে দিলেন, আর বললেন যে দুলের বাগদি আর একটা নিম্ন পর্যায়ের শ্রেণী, যে এই সমস্ত ঘরের নিম্ন পর্যায়ের ঘরের কেউ ওষুধ খেয়ে বাঁচে না, বাঁচলে এমনিতেই বাঁচব। দিন 2-3 এমনি গেল, প্রতিবেশীরা খবর পেয়ে দেখিতে আসিল, যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল, গেঁটে কড়ি পোড়াইয়া মধুতে মাড়িয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। গ্রামে এমনিতেই সাধারণ মহিলারা কিংবা সাধারণ কেউ এই ভেষজ জ্ঞান যারা বংশ পরম্পরায় বা পূর্বপুরুষদের কাছ থেকে শিখে এসেছে, সেইগুলো যা জানে। মুষ্টিযোগ বলতে বোঝায় যে এই টোটকা চিকিৎসা, টোটকা ফাটকা গ্রামের মানুষ, এইটার ছেঁচা রস, ওইটার ঘষা, ওইটার পানি ইত্যাদি আর কি। এখানে বলেছে হরিণের শিং ঘষা জল, তারপরে গেঁটে কড়ি, এক ধরনের পেঁচানো কড়ি থাকে এই শামুক জাতীয়, এইটার পুড়িয়ে, শুকনাগুলো পুড়িয়ে চাটতে দেওয়া মধু দিয়ে মিশিয়ে ইত্যাদি যা পারে বলে গেল খাওয়ার জন্য। ছেলে মানুষ কাঙ্গালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কবরেজের বাড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি ভালো হব। এই যে এত সব নানান দাওয়াইয়ের কথা বলল, গ্রামের মানুষের টুটকা ফাটকার কথা, ছেলে কাঙ্গালিও এইগুলো সংগ্রহ করতে ব্যতিব্যস্ত হলো, আর মা তাকে সান্ত্বনা দিল যে কবিরাজের বা বড়িতে তো কিছু হলো না বাবা। বিস্ময়কর ব্যাপার হলো যে এখানে এই অভাগী আদৌ বড়িগুলো খাইনি, যা আমরা আগের পেরাতে দেখেছি যে সে এইগুলো চুলাতে ফেলে দিয়েছে। তো চুলাতে ফেলে দিলে সেই ওষুধ শরীরে না গেলে কিভাবে কাজ হবে? আসলে এখানে কি সে তার প্রতি বিশ্বাস নেই ওষুধের প্রতি, নাকি সে আসলে সেই স্বর্গে যাওয়ার লোভে, অর্থাৎ রথে চড়ে স্বর্গে যাওয়ার যে আবেগ কাজ করছে, তার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছে, সেটাও প্রশ্নের বিষয়। কাঙ্গালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলে। ছেলে কিশোর বয়সী বালক হলে হবে কি, তাতেও সে মোটামুটি কিছু যতটুকু বুদ্ধিশুদ্ধি আছে তাতেই সে বুঝতে পারছে যে তুমি তো মা, তুই খাসই নি বড়ি, ফেলে দিলে চুলার মধ্যে, এমনি কি কেউ সারে? যেটা খেলি না তো ভালো হবে কি করে? আমি এমনি সেটা যাব, তার চেয়ে তুই দুটো ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। বলছে যে ওইগুলো বাদ দে, তার চাইতে বরং দুটো ভাত ফুটায় নিজে নিজে খা, আমি দেখি। এটা তো একটা দুর্ভাগ্যজনক যে এই কখনোই কাঙ্গালি রান্নাবান্না করেনি, কারণ দরকারও পড়েনি। তার যতটুকু এই চাল ডাল জোগাড় করতে পারতো তার মা অভাগী, সেটা সেই মাই প্রস্তুত করে তাকে খাদ্য খেতে দিত। আর সেটা কখনো, আজকে তার মা অসুস্থ হওয়ার কারণে শয্যা থেকে উঠতে পারছে না, কাজে আজকে সেটা আর শেষ দৃশ্য হয়তো যে তার মা চিরবিদায়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে ক্রমেই। কাজেই সেখানে এই যে আমি চেয়ে দেখি, তুই খা নিজে রান্না করে, অর্থাৎ তার পুত্র যোগ্য হয়ে উঠছে, এইটা বোঝার জন্য সর্বশেষ আকুতি এখানে প্রকাশ পেয়েছে। কাঙ্গালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। অপটু মানে অদক্ষ, কাঙ্গালি এই তার অদক্ষ আনাড়ি হাতে ভাত রাঁধতে চেষ্টা করলো, না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত ভাড়িতে।
যে সে ফ্যান অর্থ ভাতের মার, ওই যে ভাত এই পানি দিয়ে জাল দিলে যে একটা আঠালো পদার্থ বের হয় চাল থেকে, সেটাকে ফ্যান বা মার বলা হয়। যে এটা না পারিলেও ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়। ওই যে ভাতের বাষ্প হয়ে যে কিনার দিয়ে ডব ডব করে নিচে পড়তে থাকে, তাতে সেই চুলার লাকড়ি ভিজে যায়, ভিজে গেলে ধোঁয়া হয়। তো ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে, কোনো রকমে সিদ্ধ করলেও সেটা কিভাবে মার ফেলবে সেটাও খুব পারছে না। এটা মার ফেলতে গিয়ে চতুর্দিকে ভাত ছিটে পড়ছে, কারণ এটা তো কাঙ্গালি কোনোদিন অভ্যস্ত নয়, কাজে তার পক্ষে এই প্রথমবার চেষ্টা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল। মা সেই মৃত্যু অবস্থা, মরণাপন্ন অবস্থায়ও, মরণশয্যায় থেকেও যে এই যে তার কিশোর ছেলের কষ্ট, সেটা দেখে বেশ খানিকটা আবেগপ্রবণ হয়ে থাকলো, যে আজকে ছেলে কষ্ট করছে, সে তার নিজের সামর্থ্য নেই, মায়ের সামর্থ্য নেই। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। কাঙ্গালির মা অভাগী চেষ্টা করলো ছেলেকে সাহায্য করার জন্য উঠতে, কিন্তু তার শারীরিক সামর্থ্য একেবারেই হচ্ছে না। গুরুতর অসুস্থতায় সে কাহিল হয়ে পড়েছে। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধি মতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল। কি করিতে কি হয়, অর্থাৎ মারা গেলে কী কী ইয়ার প্রথা বা কী কী আচার অনুষ্ঠান করবে, সেইগুলো কিছুটা বলতে গিয়ে সে তার ক্ষীণ কণ্ঠ, শরীরে আর জোর নেই, অথবা তার ইচ্ছা হয়নি আর বেশি বলতে ছেলেকে কাতর বানিয়ে ফেলতে, সে থেমে গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারায় জল পড়িতে লাগিল, চোখ দিয়ে তার কষ্টের জল বের হতে থাকলো। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। গ্রামে একজন ছিল ঈশ্বর নাপিত, নাপিত বলা হয় যারা চুল টুল কাটে গ্রামের তাদেরকে, যে সে নারী দেখতে জানতো, মানে শিরা বা পালস, স্পন্দন, সেটা দেখতে জানতো। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। সে করল কি, যে সেই অভাগীর হাতে শিরা দেখে তার দীর্ঘশ্বাস ফেলল এবং মাথা নেড়ে উঠে গেল। বুঝতে পারছে যে তার শেষ হয়ে আসছে। কাঙ্গালির মা অভাগীর সময় প্রায় সংকীর্ণ, অন্তিম মুহূর্ত চলছে। তার যে শারীরিক রক্তস্পন্দন বা হার্টবিট যেটা বলি, বা হৃদস্পন্দন ইত্যাদি, সে বুঝে গেল হাতে ধরে রক্ত সঞ্চালনের ধীর গতি, তাতে সে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। কাঙ্গালির মা ইহার অর্থ বুঝলি। কাঙ্গালির মা বুঝে গেল যে আমার শেষ দিন, কিন্তু তাহার ভয়ই হইল না, যে তার ভিতরে ভয় কাজ করলো না। লেখক বলছেন যে যেহেতু এই চরিত্রটা নির্মাণ করেছেন লেখক, কাজে লেখকের উপলব্ধি তো এখানে প্রকাশিত হবে, এটাই স্বাভাবিক। যে সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। ছেলেকে কাছে ডেকে খুব মিনমিনে কণ্ঠে বলল যে, তো এইবার কি তাকে ডেকে আনতে পারিস? নামটা বলছে না, আমরা দেখি এরপরে কি বলছে। কাকে মা? কাঙ্গালি জানতে চাচ্ছে। ওই যে রে ও গায়ে যে উঠে গেছে। কাঙ্গালি বুঝিয়া কহিল, বাবাকে? ওই যে রে ও গায়ে যে উঠে গেছে, নাম বলছে না। আমাদের প্রথাবদ্ধ সমাজে, দীর্ঘকালের যে এই গ্রামীণ সমাজে বিশেষত এই নারীরা যে সাধারণ মানের বা নিরক্ষর মানুষেরা সচরাচর স্বামীর নাম বলেন, এটা বাঙালি গৃহবধূদের এক ধরনের স্বভাব বা প্রবণতা। এখানেও বলতে চাচ্ছে না, নানান ইঙ্গিতে বলছে যে ওই যে দূরে গায়ে চলে গেছে সে। সেটা বোঝে গেল কাঙ্গালি, অর্থাৎ তার বাবাকে। অভাগী চুপ করিয়া রহিল। এই যে এইখানে অভাগী চুপ করে থেকে তার কথাকেই যেন সম্মতি জানাচ্ছে। কাঙ্গালি বলিল, সে আসবে কেন মা? সে ছেলে হলে তো বোঝে যে সারা জীবন তার বাবার স্নেহ বঞ্চিতভাবে বড় হয়েছে, তার মায়ের দায়িত্ব বাবা পালন করেনি, তাইলে তাকে বললে কেন আসতে যাবে, সেটুকু বোধ তার মধ্যে আছে। অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল। অভাগী মনে মনে সন্দেহ করছে যে এই স্বামী তার কোনো দায়িত্ব পালন করেনি, কোনো দিন তার খাওয়া পড়ার নিশ্চয়তা বিধান করেনি, এখান থেকে সরে গেছে। তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। বিস্ময়কর ব্যাপার যে এটা বাঙালি নারীদের এক চিরন্তন, এটা কি বলা যাবে, যে মানস দাসত্ব। যেই স্বামী তার জন্য কোনো কর্তব্যই পালন করলো না, অথচ সেই স্বামীর পায়ের ধুলা পাওয়ার জন্য সেই অন্তিম মুহূর্তে বায়না ধরছে তার ছেলের কাছে। এই বাঙালি কুলবধূদের অনেকেরই এই ধরনের অন্ধভক্তি কাজ করে। আর এই সমস্ত এই পুরুষ নামের দায়িত্ব জ্ঞানহীন মানুষগুলো সেই নারী বা স্ত্রীর দাম্পত্য দায়িত্ব পালন থেকে দূরে সরিয়ে রাখে দিনের পর দিন। আর এখানে কর্তৃত্বপরায়ণতা মানে প্রভাব দেখা যায়। এত সত্ত্বেও নারীরা তাদের পায়ের ধুলো পেতে চায়, এটা চরম বিস্ময়ের ব্যাপার। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদাকাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। তুই কি একটু কান্নাকাটি করিস, আসতে যদি না চায় বলবে যে মা চলে যাচ্ছে, মানে শেষ যাওয়াটা বোঝাতে চাচ্ছে এখানে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙ্গালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। এই যে এটা অভাগী বেশ ভালোই বুঝতে পারছে যে তার দিনক্ষণ শেষ, সে চিরতরে চলে যেতে হবে এই পৃথিবী থেকে। কাজে সেই তার যে নেশা, তা এই ঠাকুর
গিন্নির পায়ের মধ্যে তার পুত্রবধূর আলতা মিশিয়ে দিয়েছিল, আমরা এই গল্পের শুরুর দিকে জেনেছিলাম যে সেইভাবে সে অন্তত তার পায়ে যেন আলতায় রাঙিয়ে দেয় তার পুত্র এই কাঙ্গালি। এই কারণেই নাপিত বৌদির কাছ থেকে ফেরার পথে নাপিত বৌদির নিকট থেকে আলতা নিয়ে আসতে এই কাঙ্গালির কাছে বায়না ধরছে তার মা। ভালো তাহাকে অনেকেই বাসিত, জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। তাকে যে তার মতোই সেই নিম্ন শ্রেণীর কিছু মানুষ ভালোবাসে, পছন্দ করে কিছু মহিলা, সেটা অনেকবারই বলেছে এই জ্বরের অসুস্থতার ভেতর দিয়েও। এটা ভাবতে ভাবতে কাঙ্গালি কাঁদতে কাঁদতে যাত্রা করলো। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। পরের দিন তার বাবা, সেই জন্মদাতা বাবা শুধু দায়িত্ব পালন করে নাই যে, সেই বাবা আসলো পরের দিন রসিক দুলে। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গিয়াছে। যখন রসিক দুলে এলো তখন আর খুব উল্লেখযোগ্য জ্ঞান নেই, খুব সচেতনতা খুব বেশি পরিমাণ নেই অভাগীর। মনে হচ্ছে যে মৃত্যুর ছায়া তার উপরে পড়েছে, চোখের দৃষ্টি যেন এই জগৎ সংসারের সব উপলব্ধি, সব দায়িত্ব, সব কর্তব্যকে ভুলে কোন অজানা স্থানে চলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম আজকের নবম পর্বে অভাগীর স্বর্গ গল্পের সেই অংশটুকু থেকে আমরা কয়েকটি শব্দ এখানে চয়ন করেছি, যেগুলো অন্য সব শব্দের চাইতে খানিকটা জটিল বা কিছুটা অস্পষ্ট। আমরা সেগুলোর অর্থ টিকা এখানে উপস্থাপন করছি। মুষ্টিযোগ, টোটকা চিকিৎসা, গেঁটে কড়ি, কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী, ঘটি বাঁধা দিয়া, ঘটি বন্ধক দিয়ে, উনান এর বানানন্তর উনুন, অর্থ হচ্ছে চুলা, অপটু অদক্ষ, ফ্যান ভাতের মাড়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমাদের এই পাঠটি মনোযোগ দিয়ে দেখে থাকলে এবং শুনে থাকলে আশা করি এতক্ষণে যথেষ্ট ধারণা হয়েছে, বোধগম্য হয়েছে। তো তার ভিত্তিতে আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করছি তোমাদের অনুশীলনের জন্য। আমরা আশা করছি যে তোমরা বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর কোথাও বোঝবার সমস্যা হয়ে থাকলে ভিডিওটি আরেকবার রিওয়াইন্ড করে পেছন থেকে দেখলেই আশা করি এটা কেটে যাবে। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। গ্রামের এক গরিবের মেয়ে অন্তি, তাকে বিয়ে করেছিল অনিল, পেশায় কাঠুরে। একদা দূরে কাঠ কাটার কাজ করতে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলে সে, সেখানেই বসবাস শুরু করে। আগের স্ত্রীকে সে উপেক্ষা করে। সে স্ত্রী একমাত্র বালক পুত্রকে নিয়ে বহু কষ্টে 30টি বছর পার করে দেয়। ঘোরতর অসুস্থতায় সে আজ মৃত্যুর মুখোমুখি। ক, গ্রামের নাড়ি দেখতে জানতো কে? খ, কাঙ্গালি ঘটি বাঁধা দিয়েছিল কেন? গ, নাপিত কাঙ্গালির মায়ের হাত দেখে মুখ গম্ভীর করলো কেন? ঘ, উদ্দীপকের অন্তিম বর্তমান অবস্থার সাথে অভাগীর স্বর্গগল্পের অভাগীর অন্তিম মুহূর্তের তুলনামূলক বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ অভাগীর স্বর্গগল্পের পাঠ আলোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে তোমাদেরকে বলছি যে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও লেসন পেতে আগ্রহী হও, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। কোনো জানার থাকলে কিংবা কোনো চাহিদা থাকলে সেটা আমাদেরকে ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।